ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 7ই চৈত্র 1352 সাল বৃহস্পতিবার শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরের পিছন দিকে বকুলতলায় একখানি হাতওয়ালা বেঞ্চেতে হেলান দিয়ে উত্তরাশ্ব হয়ে বসে আছেন। এখন তেমন গরমও নয়, তেমন ঠান্ডাও নয়। আশ্রমে দাদা ও মায়েদের মধ্যে এখনও অনেকেই শ্রী ঠাকুরের কাছে বসে আছেন। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, নিষ্ঠা থাকলে অন্তরাস থাকে, অন্তরাসের সঙ্গে থাকে গুণগ্রহণ মুখরতা, গুণগ্রহণ মুখরতার সঙ্গে সঙ্গে আসে প্রসন্ন সেবা ও সমর্থন। নিষ্ঠার সহগামী এগুলি আমি সংক্ষেপে বললাম। ফেনিয়ে বললে আরও কত বলা যায়। মোটপর আদর্শে সক্রিয় নিষ্ঠা যদি কারো জাগে, তার জন্য ভাবনা নাই, সে আশেপাশে সবাইকে নিয়ে বাড়তেই চলবে। জগদীশদা, আপনি সেদিন দারিদ্র ব্যাধিগ্রস্তদের জন্য সংশোধনী বিদ্যালয়ের কথা বলছিলেন, সেটা কেমন হলে ভালো হয়? শ্রী ঠাকুর, চাষের জমি, কারখানা, বাঁশের কাজ, বেতের কাজ, তাঁতের কাজ, কাঠের কাজ ইত্যাদি নানা রকম হাতের কাজ থাকবে সেখানে। ছাত্রদের এমনভাবে অভ্যস্ত করতে হবে যাতে তাদের বলা, বোঝা ও করার ভিতরে সঙ্গতি আসে। তত্ত্ব যেমন জানবে, বুঝবে, হাতে কলমেও তেমনি করবে। এটা ব্যবহারিক বিষয়েও যেমন নৈতিক বিষয়েও তেমনি। আচরণের উপর জোর থাকলে সব জিনিস কায়েম হয়, নইলে জীবনটা চিনির বস্তা বওয়া গাধার মতো হয়ে যায়। কাজের দায়িত্ব দিয়ে পরীক্ষা করতে হয় কে কত কম সময়ে, কত কম খরচে, কত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিবেশের সঙ্গে সঙ্গতি নিয়ে কাজ হাসিল করতে পারে। শিক্ষিত শিক্ষক চাই যার সান্নিধ্যে থেকে ছাত্ররা সদ্গুণ, সদ অভ্যাসগুলি আয়ত্ত করে ফেলতে পারে। অনেকে হয়তো কাজ জানে কিন্তু শিল্প গড়তে পারে না। গড়তে গেলে যা যা প্রয়োজন তা সংগ্রহ, সমাবেশ ও সংগঠন করতে পারে না। এক কথায় অর্জি নয়, মানুষ বা জিনিস কিছুই আহরণ করতে পারে না, তাদের দিয়ে হবে না। জগদীশদা, শিক্ষকদের শিক্ষা সম্বন্ধে কি করতে হবে? শ্রী ঠাকুর, বেছে বেছে লোক নিতে হবে যাদের অভ্যাস ব্যবহার অনেকখানি নিয়ন্ত্রিত। ব্যক্তিত্বের অমন্তর ধাঁচ না থাকলে হয় না। সৎভাবে অর্জি হয়ে ওঠে যাতে তাই করতে হবে, সেইটাই প্রধান শিক্ষা। জগদীশদা, যজ্ঞসূত্রে 3টি কেন? শ্রী ঠাকুর, আমার মনে হয় ওই 3টে সত্য, রজ, তম এই 3 গুণেরই প্রতীক। কোনো গুণই ফেলবার নয়। দ্বিজতত্ত্ব লাভ মানে পুনর্জন্ম। আচার্য হলেন জ্ঞানোদ্ধ পিতা, শিষ্য হল তার কৃষ্টি সন্ততি, তার পোষণের জ্ঞানের উন্মেষ হয়। ব্রহ্মচারীরা আগে লোকের বাড়িতে বাড়িতে যেত, তাদের সেবা দিত, তাদের কাছ থেকে গুরুর জন্য আহরণ করত, খড়ি ফাঁড়ত, কৃষি করত। এইভাবে তারা জীবনের বাস্তব দায়িত্বগুলি উদযাপন করার মতো শিক্ষায় শিক্ষিত হয়ে উঠত। সঙ্গে সঙ্গে চলত পড়া, লেখা, বলা, শোনা, গবেষণা ইত্যাদি। এর ভিতর দিয়ে চরিত্র গঠিত হতো। গুরুভক্তি ছাড়া, হাতে কলমে কাজ ছাড়া শুধু পুঁথিগত বিদ্যায় চরিত্র গড়ে ওঠে না, যোগ্যতা বাড়ে না, তাতে বিদ্যার অহমিকা হয়। প্রবৃত্তি শাসন করে অহং অন্যকে আশ্রয়দান সম্পন্ন হয় না, তাই তারা মানুষ নিয়ে চলতে পারে না। গুরুভক্তি থাকলে, তৎপূরণী কর্ম অনুরাগ থাকলে মানুষ মানুষের কদর বোঝে। সে কাউকে পর করে দেয় না, সে দেখে সবাইকেই তার প্রয়োজন। গুরুর মুখ চেয়ে তৎপূরণী বিরাট দায়িত্বের কথা স্মরণ করে সে সবাইকে সয়ে বয়ে সুনিয়ন্ত্রিত এবং মৈত্রীবন্ধনে আবদ্ধ করতে চেষ্টা করে। আজকাল দ্বিজবংশ উদ্ভূত অনেকে পৈত্রের ধার ধারে না, এটা ভালো নয়। পৈত্র হল যোগসূত্র, বিবর্ধনী চিহ্ন। ওটা আমাদের মহান ঐতিহ্যের স্মারক। সত্য, রজ ও তম এই 3 গুণ সমন্বিত করে, নিয়ন্ত্রিত করে ত্রিগুণাতীত হওয়া, অর্থাৎ ত্রিগুণের উপর আধিপত্য লাভ করাই আমাদের উদ্দেশ্য। বাঁচা বাড়ার জন্য প্রত্যেকটাকেই ব্যবহার করতে হবে, কিন্তু কোনোটাতেই আবদ্ধ হয়ে থাকা চলবে না। আবদ্ধ থাকতে হবে ইষ্টে এবং তার সেবায় সব লাগাতে হবে। সত্যগুণ বলতে আমি বুঝি ইষ্ট উৎসাহ। স্টার্ট দেওয়া মোটর যেন গুম গুম করছে, ভিতরে অফুরন্ত চলার শক্তি সত্যগুণী মানুষও যদি বসে থাকে, তার ভিতরেও দিয়ে উৎসাহ বিকিরণ করে। রজ মানে কর্ম অনুরঞ্জনা, তম মানে অজ্ঞতা। জগদীশদা বললেন, শেরপুরে আমরা কতগুলি কাজ শুরু করব বলে ভেবেছি।
যেমন সুতা কাটা, তাঁত বোনা, হাতে কাগজ ও কার্ডবোর্ড তৈরি, সমবায় সমিতি, পরিকল্পনা অনুযায়ী ব্যবসা, মৌমাছি পুষে মধু তৈরি, তেলের ঘানি চালানো, ধান, ডাল ও গম ভাঙা চাকি চালানো, চামড়ার কাজ ইত্যাদি। সেজে ঠাকুর, সাথে সাথে কৃষি করা লাগে এমনভাবে যাতে প্রত্যেক মাসেই একটা করে ফসল ওঠে। শাক সবজি, বেগুন, পটল, ফলমূল ইত্যাদি তৈরি করবে, এমনভাবে পরিচালনা করবে যাতে প্রত্যেক মাসেই একটা করে নামে। খাদ্যের অভাব যেন না হয়, কৃষির উপর দাঁড়িয়ে শিল্প করবে, যেমন পাট থেকে চট করা যায়, আম থেকে আমের জ্যাম, জেলি ইত্যাদি করা যায়। কৃষি প্রত্যেক গৃহস্থালির অঙ্গ হিসাবে থাকবে। মেয়েরা ও শিশুরা কৃষির পিছনে খাটবে, তাতে স্বাস্থ্যও ভালো হবে, যোগ্যতাও বাড়বে। সবটার সাথে যেন মাটি থাকে। কৃষি না করলে শিল্পের ভিত্তি শক্ত হবে না, শিল্পী মাথা হবে না। শিল্পের উপাদানের জন্য পরামুখাপেক্ষী হয়ে থাকতে হবে। তাছাড়া উপাদানগুলি সামনে থাকলে, মগজের উদ্ভাবনী বুদ্ধি থাকলে উপাদানগুলি আশ্রয় করে মাথাটা খেলে ভালো। শূন্যের উপর দাঁড়িয়ে কিছু সৃষ্টি করা কঠিন ব্যাপার। মানুষের বাঁচা বাড়ার জন্য যা যা লাগে তার সব কিছুই পূরণের জন্য যদি তোমরা উঠে পড়ে লাগো, তাহলে একই সঙ্গে রাজনীতি ও অর্থনীতি পরিপূরিত হবে। প্রত্যেক পরিবার, প্রত্যেক গ্রাম, প্রত্যেক প্রদেশ, প্রত্যেক দেশ এমনভাবে পরিচালনা করতে হবে যাতে বেশিরভাগ মানুষ সৎ ও স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে পারে। গোলামি জিনিসটাই বিশ্রী। তাই উপযুক্ত চরিত্র ও ব্যক্তিত্বওয়ালা শিক্ষিত লোক, সে আবার করতে করতে বেশি পটু হবে। এগুলি না জানলে করার প্রাণ নিয়ে নামলে করতে করতে কৌশল এসে যাবে। এর ফল নিয়মিত বৃদ্ধির হারে বেড়ে যাবে। ঋত্বিকদের কাজই হলো মানুষের সর্ববিধ যোগ্যতা বাড়ানো, যাতে কোনো লোক অন্যের গলগ্রহ না হয়, বরং অক্ষম দুর্বল যারা তাদের পালন পোষণ করতে পারে। তোমাদের কিছু লোকের শুধু এই কাজ নিয়ে থেকে বাড়ি বাড়ি গিয়ে করিয়ে আত্মবিশ্বাস এবং সৎ উপার্জনের ফুর্তি ধরিয়ে দিতে হবে। চরকা প্রথা হিসেবে রাখতে হবে। শুধু চরকাই হবে না, প্রত্যেক বাড়িতে কুটির শিল্প যন্ত্রপাতি রাখতে হবে ও পরিচালনা করতে হবে। বাড়ির মেয়েদের এবং ছেলেপেলেদের ওইসব কাজে অভ্যস্ত করে তুলতে হবে। প্রত্যেকটা বাড়িকে করে তুলতে হবে এক একটা শিক্ষাশ্রম, এক একটা গৃহ হবে এক একটা গৃহরাষ্ট্র। প্রত্যেকটা বাড়ি হবে ক্ষুদ্রাকারের একটা বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্র। বাড়ি হবে একক। বাড়িগুলি দেখে বোঝা যাবে রাষ্ট্র কেমন। জগদীশদা, এইসব কাজ করতে গেলে অনেক অর্থ প্রয়োজন। শেষে ঠাকুর, অর্থের জন্য ঠেকে না, করা যদি থাকে তবে সঙ্গে থাকে লক্ষ্মী। লক্ষ্মী কথার মানে আলোচনা, দর্শন, জ্ঞান, চিহ্নিকরণ ইত্যাদি। এগুলি না থাকলে লক্ষ্মী পাওয়া যায় না। আবার শিক্ষা এমনতর হওয়া চাই যে যেখানেই থাক, যে অবস্থায় ভিতরে পড়ুক, সেখান থেকেই উপার্জন করতে পারবে সৎভাবে। প্রত্যেকের সব শক্তি ওইভাবে সক্রিয় ও প্রস্তুত করে তোলা চাই। কর্মী যা আছে তাই নিয়ে চলতে হবে। করতে করতে এর মধ্যে থেকে সত্যিকারের ঋত্বিক বেরোবে। ঋত্বিকের জ্ঞান, ব্যবহার, চলনা এমন হওয়া চাই যাকে দেখে মানুষ ডগবগ ডগবগ করে উঠবে। মৌমাছি পালন সম্বন্ধে আবার কথা উঠল। শেষে ঠাকুর সেই প্রসঙ্গে বললেন, ওই জিনিসটা খুব ভালো, আর গোপালন একান্ত দরকার। প্রত্যেকে যদি রোজ খাওয়ার পাতে দুধ ও খেয়ে ওঠে, মধু খায়, চেহারা বদলে যায়। মধু খাওয়ার কথা বেদেও পাওয়া যায়। স্বাস্থ্য ও চরিত্রের উপর বিশেষ বিশেষ খাদ্যের বিশেষ বিশেষ প্রভাব হয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।